কি খাবার এনেছো তুমি? বাড়ি কি খাবার? কৃষ্ণ রাধা কৃষ্ণ। কালকে রাতে খাইনি, এবার কথা না দাঁত আর দুটো দাঁত এঁটে যাচ্ছে, সারা রাত জেগেছি, জাগবে না। এবার সকালেও না খেয়ে চলে এসেছি। না ঘুমালে শরীর খারাপ হয়ে যাবে, তখন আমাদের এই করবেন কি করে? দাঁতে দাঁতে দাঁত লেগে যাবে, দুর্বলতা দিকে হচ্ছে। আপনি খেয়ে টেয়ে যা পারবেন করবেন, না খেয়ে কিছু করবেন না। ওটস করতে গিয়ে পুড়িয়ে পেয়েছি, তাহলে আমি রান্না করবো কখন? কোথা থেকে? মদনপুর। এই যে আমি ফোন করেছিলাম মদনপুর, আমার মেয়েই তো যোগাযোগ করেছে, আমার এই ছেলে। বললাম না দাদা আসবে মদনপুর থেকে, আর আমার বাড়ি হাসখালি, চাকরি। আমরা তো জানি না যে এখানে কি হয় না হয়। আমরা অনেকদিন ধরে খুঁজছি, এরকম একটা সংস্থা ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এরকম বেরিয়ে আসে না একটা, তো আপনাকে আর খুঁজে পাই না। আপনার কথা আমাকে কাস্টমার ভদ্রলোক বললো যে আপনার নাম বললো, যেরকম ওই নামে আছে আমার নাম্বার, বলছে নাম্বার নেই, তুমি ফেসবুক থেকে যোগাযোগ করে নাও। তো এই 3-4 দিন আগে বলেছিল, তারপর থেকে ওই ফেসবুক থেকে আর কি সার্চ করে আমি বের করেছি, তারপরে এই যোগাযোগ হলো। তারপরে তো আমি জানি না যে ইউটিউবেও আপনি দেন, তারপরে ইউটিউব যখন ধরলাম দেখলাম সব ভিডিওগুলো পর আসছে, খুব ভালো লাগলো দেখতে দেখতে। ম্যাডাম এসছি আমার ছেলে আমার সংসারকে বাঁচান, ওরা একদম পুরো পুরো মিথ্যে কেস দিচ্ছে। মেয়েকে আমরা অশান্ত করিনি, কিচ্ছু করিনি ম্যাডাম, মানে একদম শুধু শুধু ফাঁসাচ্ছে আমাদেরকে টাকা নেওয়ার জন্য। আমার ছেলে হসপিটালে ভর্তি, ও আসার পরে আমার ছেলে ওর সঙ্গেই কথা বলতে বলতে হার্ট অ্যাটাক হয়ে গেল। তারপরে হাসপাতালে ভর্তি, বলে কিনা তোর মতন ছেলে মরে গেলে না আমার কিছু যায় আসে না, আমার ছেলে হয়েছে, ছেলের অধিকার আমি ঠিক আদায় করে নেবো। বলে যেখানে গিয়ে আদায় করা যাবে আমি সেখানে যাবো, সেখানে গিয়ে আদায় করে নেবো। কতবার গেছে আনতে। এবার কি আমার নামে তো ম্যাডাম কিচ্ছু নেই, আমার জমি জায়গা সব মায়ের নামে। আমার ছোট ব্যবসা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে, অন্য দোকানে কাজ করি। মাঝে একবার ওকে আমি আনার জন্য গেছিলাম, তো আসবে না, ওর বাবা সেই এগ্রিমেন্ট পেপার ধরিয়ে দিচ্ছে, এর মধ্যে সইটা করো। আমার ম্যাডাম আমার বাড়ির বাবু বলি, বাবু আমি সই করে দিচ্ছি, অসুবিধা নেই, আমার বাড়ির লোক না করবে না, কিন্তু বলছে না তুমি করলে হবে না, তোমার মা ভাই বাড়ির লোককেও করতে হবে। মানে বউ দেবে সই করিয়ে? যে মিথ্যা বলে কেস করেছে ওগুলোর মধ্যে লিখেছে, মানে ওটা আমি করেছি আর কি, যেগুলো আমার নামে কেস দিয়েছে, মানে যে বয়ানটা লিখেছে মিথ্যে, সেই মিথ্যে বয়ানের উপরে সই করতে হবে। বউর উপরে অত্যাচার করেছে, এইগুলো লিখেছে, তার উপরে আমাদেরকে সই করে দিতে হবে। ব্যাপার তো, মানে ওটা প্রমাণ করতে হবে। আমাদের ঘরে যা মালপত্র ছিল, ওকে প্রলোভন দেখিয়ে ওদেরকে না করা হলো, ভাইকে ওকে প্রলোভন দেখিয়ে সব। এই দেখেন গলার আমার ছেলের গলায় চেন বানিয়ে দিয়েছি আমি, দাঁড়াও, সেই চেন, তারপরে কানের, হাতের স্ত্রী, আংটি, 5খানা সোনার জিনিস নিয়ে গেছে। আমার ছেলে 42,000 টাকা দিয়ে খাট বানিয়েছে বিয়ের আগে, সেই খাট নিয়েছে। তারপরে বিবাহ ভাতে যত জিনিসপত্র পেয়েছে সব নিয়েছে, ওর যেগুলো দিয়েছিল সেগুলোও নিয়েছে। নিয়ে আমার ছেলের দোষ। আমার ছেলে বললো যে না ঝুমুর ঘর ভাড়া থাকবে, আমি ঘর ভাড়ায় থাকবো। আমি যা কোথায়? ওর বাপের বাড়ির এলাকায়, ওর পিসির বাড়ি রানাঘাট রথতলা পাড়া, মহাবউ পাড়া, সেইখানে গিয়ে ঘর ভাড়া নিল। তারপরে নাম বলবেন না প্লিজ। হ্যাঁ, জায়গার নাম আর কারো নাম বলবেন না। কারোর নাম বলবো না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই না তো, প্রথম এসছে একটু বলে দেবেন, কোনো পেটে ডন মারছিল। না না ঠিক আছে। এবার কি হলো, ওকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেল। ওর ব্যবসা যে করে, ব্যবসার টাকা ওর সঙ্গে ছিল, সেই টাকাগুলো বিশ্বাস করে বৌরাতে দিয়েছে যে আমি সংসার যখন করবো
শ্বশুর বাড়ি এলাকায় এসছি। ও মাথা ফাটা কেন? মাথা পেটেছে কেন? মাথা কেন পেটেছে? এখন সেই টাকাগুলো ওকে রাত্রেবেলা দিয়েছে, পরের দিন থেকে সকালবেলা থেকে সংসার করবে ওইখানে, ঠিক আছে? সব জিজ্ঞেস করছি স্টেপ বাই স্টেপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা আপনি তো হয় না? না এটা নেই নির্মল নির্মল সাথে নিচেরটাই না তো ওটাও না তাহলে না আমি দেখে নিচ্ছি, আমি দেখে নিচ্ছি। এটা হয়ে গেছে। আমাকে আবার ছবি তো দেখা যাবে না তো? না না দেখা যাবে না, শুধু ম্যামকে দেখা যাবে। তখন ভয়েস শোনা যাবে। তাতে হয় নাকি তাই? এটা আমার কি হয় না? এটা তো হয় না ভাই বলছি। হ্যাঁ ওকে লজ্জা লাগে তো বাড়ির কেচ্ছা। জীবনে আর লজ্জা করে কি লাভ? নিজে বেঁচে থেকে লজ্জা। কিছু বাকি রেখেছে আর আমাদের তাই আমার ছেলেকে বাঁচান, আমার সংসারটাকে বাঁচান, আর আমার মেয়ের সংসার বাঁচান। ও আমার জামাইকে নিয়ে পড়েছে। 198 আমার না, আমাদের সবার গোষ্ঠী। তাই তো আমরা করে, দেখেন, তাই তো হয়। আমি বলছি আমি বৃন্দাবনে গেছি, আমার ছেলে নিয়ে আমি বৃন্দাবনে এসে শুনি আবার কেস দিয়েছে আর একটা। মানে যখন মানে আমরা বৃন্দাবনে বাড়িতেই রয়েছে নেই। তখন কেস দিয়েছে, তখনকার ডেটে কেস এই দিয়েছে। দেখেন আমরা বিজয়া দশমীর দিন বেরিয়ে গেছি, ঠিক আছে হোয়াটসঅ্যাপ দেখবো। হ্যাঁ ফোন করেছিলে গো? হ্যাঁ ও পেয়েছো তোমরা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ থাকো। ও করে নাও, তোমরা খাওয়া দাওয়া করে রেস্ট নাও, আমি ফোন করে নেবো। হ্যাঁ ঠিক আছে রাখলাম। হ্যাঁ হ্যাঁ আশের মাসে দিবে। আচ্ছা আপনারা এসেছেন কোথা থেকে? যাই হ্যাঁ মদনপুর থেকে। মদনপুর থেকে। এখন আপনার সমস্যা পারিবারিক সমস্যা, বিবাহিত জীবনে, তাই তো? তো বলুন এখন আপনার সমস্যাটা কি নিয়ে? এখন আমি বউ ভালোই ছিলাম, তারপর থাকতে থাকতে ধরেন আমাদের যৌথ ফ্যামিলি, ভাই আর আমি একসঙ্গে কাজ বাজ করি, সংসারটা আমাদের দুই ভাইয়ের পয়সাতেই চলে। এবার মাঝখানে একটু ভাই বোর সঙ্গে আমার একটু অশান্তি হয় কেমন নিয়ে, বেশি একটু কাজে বললে স্বাভাবিক কথা, বলে আপনি বিয়ে করুন নাহলে আমি আপনার এখনো কোনো কাজ করবো না। তাতে আমার একটু রাগ হলো, আমি কদিন আলাদা খেলাম, মানে ওর হাতে খেত। কোনো হাতে খেতাম না। মা রান্না এক চাল ডাল একই হাড়ি, দুই ভাই আপনারা? দুই ভাই চাল ডাল একই হাড়ি, মানে এক জায়গাতেই রান্না হতো, বাজার বাজার ঘাট ঘাট এক জায়গাতে। আমি একটু রাগ করে বললাম, মা তুমি আমারটা খাবো, আমার খাবারটা করে দাও, বলে আপনি বিয়ে না করলে আপনার ভাত আমি রান্না। ভাত রান্না করবো। আপনার কেন 12 মাস আমি রাঁধতে যাবো? বৌমা ঠিকই বলেছে, আমি এবার আমারই দোষ, আমি একটা ছোট বাচ্চা আছে, আমি শুধু ঘন ঘন অর্ডার করি, এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও, মানে সে যেরকম আর কি হয় সংসারে, মানে আমি জলটা নিয়ে খেতে পারি তাও অর্ডার করছি জলটা দাও। এটা উচিত নয়। এটা উচিত না বলি সে আমাকে এই কথা বলেছে। ঠিক বলেছে। আমি কিন্তু জিনিসটা বুঝতে পারছি। ঠিক ঠিক। এবার যেহেতু বলে ফেললো, আমার রাগ হলো, যে বলে ফেললো ঠিক আছে চলো খাবো না, না এটা হচ্ছে। আর কিন্তু এমনি কথা বলছি না বা কোনো রাগ ঢাল সেরকম না, তুমি আমাকে দেবা না, চলো আমি খাবো না। এবার মা কদিন রান্না করে দিল, তো এইবারে আমার তখন দেখাশোনা চলছে। কদিন কত বছর খানিক রান্না করেছে? না না 6 মাস ওই না 6 মাস না, ঠিক আছে 2-3 মাস ঠিক আছে, 2-3 মাস ওই রাগটা মিটতে যেহেতু সময় লাগলো। তারপরে এবার আমি বিয়ে করবো, তো তার আগে একটা কথা বলিনি, আজ থেকে 15-16 বছর আগে, এবং আমার বোনের বিয়েরও আগে, একটা মেয়েকে ভালোবাসতাম। তো তার পিসির মেয়েটে যারা আছে তারা বললো, নির্মল তুমি তো এখন বিয়ে করবো না, তুমি তো কাজকর্ম ভালো করো না, আর ওর বাবা মাও এখন দেবে না, তোমরা রেজিস্ট্রিটা করে রাখো, আমরা কিন্তু জানি না বাড়ি। বিয়েটা পরে করবা। এটা কিন্তু মানে ওর পিসির মেয়ে আর আমার সাথে কথা হচ্ছে, আমার বাড়ি কেউ জানে না। তারপরে আমি লুকিয়ে রেজিস্ট্রি করেছিলাম, বিয়ে তো হয়নি, বা ওর বাড়িতে আমি আমার বাড়িতে, এই একটা আমরা কেউই জানতাম না। এটা হচ্ছে আমার অন্যায়। তো ওর বাড়িতে আমি আমার বাড়িতে, তারপরে একসময় ওর পিসির মেয়েই আর কি ওর বাবাকে বললো তোর মেয়ে আমি বিয়ে করেছে, হ্যান ত্যান সাতশো আগ্রহণ বাগ্রহণ। তারপরে ওরা আমাদের বাড়িতে এসে বললো আমরা মেয়ে দেবো না, আপনারা মিল চাল ডিভোর্স করার ব্যবস্থা করো। মা বললো ঠিক আছে, তুমি যখন আসবে না
চলো কিন্তু ঘরে আনেনি, ও মেয়ে ওদের বাড়ি কোনোদিন ঘরে আনিনি, ওরা বিয়ে দেওয়ার কিচ্ছু হয়নি, স্কুল লাইফ ও পড়াশোনা করে। আমার বান্ধবী, আমিও জানতাম না, আমার সাথে মিশতো, একসাথে পড়তে যেতাম, আমাদের বাড়ি আসতো, এদিকে তলে তলে যে দাদার সাথে এটা করেছে আমি বুঝতে ম্যাডাম কোনোদিন সিঁদুরও পরায়নি, বাড়িতেও আনি সংসার মানে সংসার করতে হয়। রেজিস্ট্রিত হয়েছে, রেস্টি হয়েছে আইনগতভাবে লুকিয়ে লুকিয়ে, এটা বাবা মা কেউ জানে না। আয়না তো বিয়ে। ওদেরও বাড়ি কেউ জানে না, এইবার রেস্টি করেছে, মা দাদাকে বলতো। এইবার আমার সটাই বলছে। হ্যাঁ, আপনি বলুন। এবার সেটা মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল। এবার ওই বাড়ি থেকে ওই যে যেটা প্রেমের ছিল, ওর বাবা এসে আমার মাকে বললো যে দিদি, তখন আমার বাবা বেঁচে ছিল, বলছে দিদি এরকম এরকম ব্যাপার, আমরা আমার পুষনে আমি মেয়ে এই জায়গায় মেয়ে বিয়ে দেবো না, তাহলে অতএব যাতে মীমাংসা হয় আমি ডিভোর্সের ব্যবস্থা করবো। পালিত মা আমাকে বললো, আমি প্রথমে না করলাম, একটু অশান্তি হলো, তারপরে মা বললো ছাড়, তুই ওরা দেবে না, তুই বাদ দে, তারপরে ওটা মীমাংসা মানে মিউচুয়াল ডিভোর্স হয়, প্রত্যেকেই হয়। দেবে না কেন, তখন এই লোকের দোকানে কাজ শিখছিল, কাজ বেকার ছিল দিদি, বুঝবেন কথাটা, বেকার ছিল। 1500 টাকা মাইনে আর পেত। ছেলে মেয়েটা পড়তো ক্লাস 9-এ আমার সাথে। যাই হোক, ওটা চলে গেল পাস্ট, হ্যাঁ ওরা গেল, ডিভোর্স হয়ে গেল মানে পাস্ট, ওটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই। শুনে আসছি। এবার ওখান থেকে এবার আমাদের পাড়ায় ওর পিসা মশাই আছে, আর আমার এই বিয়ের কেসটা লাস্টে আমাদের পাড়ার হেন কোনো ব্যক্তি নেই যে জানে না যে নির্মল এরকম। ফোনটাকে সুইচ অফ করে, হ্যাঁ বললাম না ফোনটা বন্ধ করবে, তোদের সাইলেন্ট করে দিন। বন্ধ করে দে। তা ম্যাম কেউ সবাই জানে, হ্যাঁ এবার পাড়ার সবাই জানে, মানে তখন সিপিএম আমল, সিপিএম এর নেতা মেতা ধরেই আর কি এটা করা হয়েছিল। কারো নাম বলবেন না, এলাকার নাম বলবেন না, নাম বলবেন না। সিবিএম বলছিস কেন? যাই হোক, সেই সময় বলছি সিপিএম এ জামানা ছিল। বলবি না ওগুলো? আচ্ছা হলো, না না, সেই সময় ওই পার্টিরা ছিল, সেই সময় ছিল ওই পার্টিটা, সেই আমলে, তাই সেই বলছি। আমলে। এবার তারপরে গেল, তারপরে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল, তারপরে এর পিসা মশাই আমাদের ওখানে বাড়ি, লোকালেই বাড়ি, এরাও সব জানে যে আমার এই ঘটনাটা। এরপরে ওপরে এইবার এই মেয়েটা আগে একবার বিয়ে হয়েছিল, মানে বউ মানে আমার দোকানে এর পিসা মশাই কাজ কিনতে এসছে, আমার কাছের দোকান, কাজ কিনতে আসার পরে তখন আমি বললাম যে, তখন দাদা বলতাম, দাদা এরকম ব্যাপার, যদি মেয়ে খেয়ে থাকে বলবেন, বলছে মেয়ে তো নেই, তবে আমার দাদা আমি যদি সেরকম হয় ডিভোর্সি মেয়ে চলবে। তখন আমাকে বললো যে আমার শালার মেয়ে আছে, তুমি দেখলে দেখতে পারো। ওর হাত ধরেই কিন্তু আমি ওখানে গেছি মেয়ে দেখতে, পিসামশাই মেয়ে পিসামশাইয়ের হাত ধরে, এবং সেখানে গিয়ে তার দেখার পরে আমি বললাম ঠিক আছে, মেয়ে যখন সংসার করেছে তাহলে কমাস, ওরা বললো না 6 মাস সংসার করেছে। তা আমি বললাম তাহলে আপনি কেন ছেড়ে আমার সাথে এসেছেন? বলেছে 2 মাস। আমার সঙ্গে 6 মাস। বলছে কেন ছেড়ে এসেছেন? বলছে জামাইটা ভালো না, মদ গিয়ে আমাকে মারধর করে গায়ে রাত্রিবেলা বিড়ি সিগারেটে ছাকা দেয়, আর জিনিসের জন্য অত্যাচার করে। আর আমার বাবা কিছু দেয় না, মানে দেয়নি বলে আমার জিনিসপত্রের জন্য অত্যাচার করে। তাই আমি চলে এসেছি। আমি বললাম ঠিক আছে, ওটা আমার জানানোর দরকার নেই, ওটা আমি শুনতে চাই আমরা না। শুধু বিয়ে তারপরে আমরা বলে গিয়ে ডিভোর্স হয়ে গেছে বলো ডিভোর্স সব কমপ্লিট, পঞ্চায়েতের মাধ্যমে, প্রধান পঞ্চায়েতের বলতে লিখিত করে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তা আমি বললাম তো ডিভোর্স পেপারটা, তখন ওর বাবা বললো যে বিয়ের দিন তো তোমার রেজিস্ট্রি হবে, তখন তোমাকে আবার নতুন করে ওই পেপার দেখাবো, এখন তুমি ছেড়ে দাও, বিয়েটা আগে ঠিকঠাক হোক। এগুলো সব চালাকি কিন্তু ওদের, আমি বুঝতে পারি না, এখন বুঝতে পারছি। তো কিছু দাবি দাবা করলে কিন্তু আমরা মেয়ে বিয়ে দেবো না, আমাদের এখন অর্থের টানাটানি। আমি সবে বাড়ি করেছি, তো বাড়িটা কি করেছে, পঞ্চায়েত পৌরসভা থেকে বাড়িটা নিয়ে কিছু নিজে পয়সা দিয়ে বাড়িটা করেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাদের কোনো দাবি দাবা নেই। এই গেল, যাওয়ার পরে বলছে আমি বললাম যে তাহলে বিছানাপত্র এইগুলো, বলছে না আমি শুধু লেপ বালিশ আর 2 থালা 2 বাটি 2 গ্লাস দেবো, খাট ফাট দেবো না। আর আমাদের তো খাট দিতেই নেই, আচ্ছা, আমার বাবা বলছে মেয়ের বাড়ির পক্ষ থেকে ওদের খাট দিতে নেই, নিয়মে নেই। ওদের নিয়ম। নিয়মে নেই। মেয়ের বাবা কিন্তু বলছে। পরে শোনা গেল, এই গন্ডগোলের পরে শোনা গেল, আমার যে গন্ডগোলটা হলো, পরে খোঁজ নিলাম, বলছে না ও দেওয়ার ভয় এটা করেছে। এটা ম্যাডাম কিন্তু একটা পয়েন্ট আছে, কিন্তু খাটটা কিন্তু দেবে না বলেই কিন্তু বলেছে দিয়ে দিতে নিয়ম নেই। তারপরে কি করলো, ছম করে আমাদের দরকার নেই খাট। আমি তখন বললাম তাহলে আমার তো বিয়ের আগে খাট বানানোই আছে, তাহলে খাটের দরকার নেই। তাহলে বলছে তাহলে বলছে শুধু আমি একটা আংটি দেবো। বাবু তাহলে আংটি যখন দেবেন তাহলে একটা কাজ করুন, আমার তো আংটিও আছে, যদি আপনার অসুবিধা হয় তাহলে বাদ দিন, আর যদি সেরকম হয় আপনি আমাকে রিং আংটি দিয়ে, রিং আংটি সব যদি পারেন তাহলে। তখন বলছে যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রিং আংটি দেবো। বিয়ে রাতে দেখি রিং আংটি কিছু নেই, পরে বক্স আংটি দিয়েছে, বক্স আংটি দিয়েছে, ওর যেটা আছে সেটাই দিয়েছে। মানে আংটির আর কি, আমি বাদ দাও। তাই অনুষ্ঠান সব মিটে গেল। এবার সেই নেই, সেই রেজিস্টার নেই,
ও এইবার বিয়ের রাত্রে আমি আমি ওর পিসামশাইকে বলছি, যার বাড়ি আমাদের মতন করে, আমার পিসামশাই আপনার সেই ম্যাজিস্ট্রেট বই কি করলো, ফক করে সাইডকে চলে গেল। তারপরে ওর পিসিকে রাখি, পিসি ম্যাজিস্ট্রেট কই রেস্টি হবে, চলে গেল। জামাইবাবুকে ডাকলাম, জামাইবাবু চলে গেল। মানে শুনে চলে যাচ্ছে। আসলে ওর কাগজ বের করতে হবে। ছবিটা তুলেছ সবাই? এবার রেস্টি করলো না। আসলে আমি এখন বুঝতে পারছি ওর তো আগের পক্ষে ডিভোর্স হয়নি, সে কাগজটা দিতে হবে বলে রেজিস্ট্রিটা ডিভোর্স হয়নি। এবার ওই ডিভোর্স নাহলে আবার মেয়েটাকে তো রেজিস্ট্রি করতে পারছে না, ম্যাডাম ভালো করে বুঝতে হবে। তো আমি সেটা এইগুলো এখন আগে বুঝিনি, এইগুলো আমরা কি আইন সম্বন্ধে অত বুঝি নাকি, ঠ্যাক খেয়ে খেয়ে শিখেছি। তো যাই হোক, তারপরে এই রিসেন্টলি আবার বাচ্চা নেওয়ার জন্য খুব গন্ডগোল। মা লজ্জা পাওয়ার কিছু নেই, পরিষ্কার বলি, লজ্জা পাওয়ার কিছু নেই, বলুন। পরিষ্কার বলি। আমার সঙ্গে কি বলে আমি বললাম দাঁড়া এক এক করে বলি। সবসময় মায়েরা একটু বেশি কথা বলো কেন তোমরা? আমি শর্টে বলছি ম্যাডাম, ছেলেদেরকে বলতে দাও। অনেক কথা যেটা বলতে হবে। এবার আমি যে বলবো একা তালি বাজে সেটা না, কিন্তু আমার একটু দোষ হলেও আছে, একদম আমি স্বীকার করছি। কিন্তু সত্যটাই বলবেন, নাহলে আমি ফেঁসে যাবেন। আপনাকে যদি সত্যি কথা না বলি তাহলে আপনি আমার বিরুদ্ধে লড়বেন কি করে? ঠিক। ও যখন এই পয়েন্টটা বলবে তখন তো বলবে সেটা আমাকে এটা বলেছিল, তো তাহলে এটা তো ভুল বলছে। আমি আপনাকে কিচ্ছু লুকাবো না। বিয়ের রাত্রে আর থাক, এটা আমি বলছি না, এটা বাদ দেন। প্রথম দিন আমি বলছি না কিছু, আর গন্ডগোল আছে। আচ্ছা গেল, কিভাবে বলবো এখন আমি? আমি বাইরে যাই, না না, আমি বাইরে যাই। যাও তুমি বাইরে যাও, তুই বলে নে, তারপরে আসছি। তুমি বাইরে যাও, বাবা তুমি থাকো। ঠিক আছে, আমরা তো বন্ধুই, দাদা ভাই বন্ধু, ঠিক আছে। বলুন, লাইভ চলছে, বলুন, অসুবিধা নেই। মানে সবাই শুনবে এমন করে সৌজন্যতামূলক একটা কথা বলুন। বিয়ের দিন রাত্রিবেলায় ঝামেলা, বুঝতে পেরেছি। ঝামেলা তো আমি ঠিক আছে, চলো অসুবিধা নেই। আমি কিন্তু আগের পক্ষের স্বামী ওর কি করে বা কিভাবে কি করেছে আমি কিন্তু কোনোদিন ভুল করেও জিজ্ঞাসা করিনি। ওকে আমি শুধু একটা কথাই বলেছি, বসো চন্দনা। আমি যে বিয়ে চন্দনা, এই বসো বসো। ম্যাডাম, আমি যে রেজিস্ট্রি করে বিয়ে করেছি আমার তার ডিভোর্স পেপার আছে, পেপারটা আমি সচেতন রেখেছি। তাহলে ওরা বললো পেপার আছে, পেপার আমাকে দেবে, পেপার আমাকে দেয়নি, তো ওদের কাছে আমি লুকাইনি। এইবার আমার যে বউ, যে বিবাহিত বউ আমি যে বিয়ে করেছি, শুধু জানার মধ্যে আমার মা জানে, আমার বোন জানে, আর বাড়ির কেউ, পাড়ার কেউ জানে না। আমি ওকে বলেছি, দেখো তুমি ইয়ং মেয়ে বলেই তোমাকে বিয়ে করছি, তুমি কিন্তু জানাবে না, জিনিসটা কাউকে জানাবে না। আমার যে একটা ঘটনা হয়েছে তুমি সেটা জেনে রাখো, কিন্তু বেশি বাজাবাজি করো না। তো আমি ওই ঘটনাটা মেয়েটাকে বলেছি, ও জামাইবাবুকে বলিনি, দিদিকেও বলিনি, আমার প্রয়োজন পড়েনি। যেহেতু আমি তোমারটা আমি আমার মাকে বলেছি আর বোনকে বলেছি, আমার ভাই বউ, আমার কাকা কাকিমা, সব রিলেটিভকে বলেননি? আমি কাউকে বলিনি, শুধু আমরা তিনজন জানি। বুঝতে পেরেছি। যে বিবাহিত মেয়ে, বিয়ে তো হয়ে গেল। তারপর থেকে রাত্রিবেলায় শুধু ওর সব সময় ফোনে কার সাথে যেন গল্প হয়। আমরা কি গো কার সাথে গল্প করছো? বলছে মা ফোন করেছে। কে গো? দিদি ফোন করেছে। কি গো? জামাইবাবু ফোন করেছে। কি গো? বান্ধবী ফোন করেছে। মানে অল্টারনেট সব সময় ফোন। বৌমা রান্না করে, আমার ভাই বউ খুব ভালো। মেয়েটা আমাকে ইদানিং হয়তো ওর কথা মতো একটু খারাপ ব্যবহার করছে, মানে এখন আর কথা বলে না আমার সাথে। যদি বলি ভাইপোর নাম মোহন, এমন মানে আগে যেমন বলতো জেঠু ডাকছে, এখন সেটা বলে না। কিন্তু মানে কিরকম আমার বাড়িতে কিরকম ভাবে ও বীজ ঢুকিয়েছে আমার বউ, আমার সংসারে অশান্তি লাগানোর। ওর কথা হচ্ছে যে এদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেবো, আসো এদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেবো, গন্ডগোল বাঁধিয়ে দিলে তাহলে বউ আর ওর সঙ্গে কথা বলবে না, এদের সংসারটা আলাদা হয়ে যাবে। ওর প্রথম থেকে ইচ্ছা আলাদা খাওয়ার, মেন কথা। এবার আমি যদি দোকানে একটা লোক রাখি, তাহলে তো আমার তাকে 200-500 টাকা রোজ দিতে হয়। সেটা যদি আমরা দুই ভাই করি, আমরা সংসারে একসঙ্গেই খাই, তাহলে অসুবিধা কোথায়? সেটাও ভাবে কি যে সব সংসার টাকা বোধ আমি একাতে, ওটা ওর মেন ধারণা। আচ্ছা, আমার ভাইপোকে যদি কোলে নি, ছোট্ট বাচ্চা, আমাদের আজকে 40 বছর বয়স হয়ে গেল, আর একটা বাচ্চা যদি কোলে নি সেটাও সহ্য হয় না। বলে কি খিস্তি দিয়ে বলে যে মানুষ করেছে, বুঝি নেন, এটা মানুষ করেছে, কিস্তি দিয়ে বলতে এটা মানুষ করেছে। আর ঘরে আসলে শুনে যাবে, আমি শুয়ে আছি তো, আমি কিন্তু কম্বল মুড়ি দিয়ে ফলো করছে, আসছে ওরকম করে তাকে কি আছে ভাইপো ওই দিক দিয়ে আসছে, দেখুন চোখটা বড় করে তাকালো, চলে গেল। তাহলে একটা 5 বছরের বাচ্চাকে যদি সে চোখ মোটা করে, তাহলে সেও তাহলে কি সে মানুষ? বাচ্চা যে দেখতে পায় না, অথচ নিজের দিদির ছেলেকে কিন্তু একদম ঠোঁটের মুখে চেটে দেয়। আমি কিন্তু কোনোদিন বুঝতে দিইনি যে তুমি আমার ভাইপোকে করছো, সংসারটা ভেঙে যাবে।
আমি একটু বয়স করে বিয়ে করেছি ম্যাডাম, যত 40 বছর বয়স হয়ে গেছে। তো ওর যে জামাইবাবু আছে ওর বাবার থেকে 3 বছরের ছোট ওর জামাইবাবু, মানে ওর বাবা মা দেখে শুনেই বিয়ে দিয়েছে, ছেলে বয়স্ক হোক কোনো অসুবিধা নেই। এরকম গন্ডগোল ফন্ডগোল হতে হতে লাস্টে বাচ্চা নেওয়ার জন্য আর কি গন্ডগোল। আমি বললাম থাক, 2 বছর পরে সবেতে বিয়ে করলাম, 2 বছর যাক, তারপরে বাচ্চা কাচ্চা নেই, হবে না, বাচ্চা এখনই নিতে হবে। আমি কিন্তু এর কারণটা বুঝতে পারিনি আজও অবধি। তো এখন সেটা বুঝলাম যে বাচ্চাটা নিয়ে আমাকে টাইট দেওয়ার জন্য আর কি এগুলো করা। তারপরে বাচ্চা কাচ্চা বাবা বলছে হ্যাঁ নির্মল, মাকে বলছে বিয়ান নির্মল শুধু আমার মেয়েকে নিয়ে ফুর্তি করবে, বাচ্চা নেবে না, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। ওর বাবা মাকে এইভাবে আরো সেই গুলি করে মেরে দেবো, কিস্তি কামারি, না সেই কিস্তি গালাগালি আমিও দিয়েছি ওর মেয়েকে। একসাথে তালি বাজানো প্রথমেই বলেছি কিন্তু ম্যাডাম, ও যদি আমাকে যদি একটা গালাগালি দেয় ওকে আমি 3টা গালাগালি দিয়েছি। আমি দিয়েছি গালাগালি, আমি গালাগালি করেছে, তারপরে শুরু করেছে। প্রথম একদিন ওর গায়ে হাত দিয়েছিলাম আমার জীবনে ফার্স্ট, সেটা হচ্ছে ম্যাডাম আমি কাজের থেকে বাড়ি এসেছি, জাঙ্গিয়া পরে কুচকি চুলের কেটে গেছে, কাজের কাজ করি তো উপরে উঠাপড়া করতে হয়, এইবার ওই গামছা পরে দরজার আপডালে টেবিল ফ্যান চালিয়ে দিয়ে হাওয়া লাগালে খুব আরাম লাগছিল। তখন বেলা 4টে বাজে, খাওয়া দাওয়া নেই, খিদেও পেয়েছে, গরমকাল, এসে হাওয়া খাচ্ছে। এইবার ও এসে আমাকে বলছে কি গো তোমার ঘরে ভাই বউ আছে? আমার ভাই বোর ঘরে আছে, আমি তো আমার ঘরে, আর দরজার আপডালে, হ্যাঁ তোমার কোনো মান সম্মান নেই? আমার তো মান সম্মান আছে, হ্যাঁ তুমি ল্যান্ড করে ঘুরে বেড়াচ্ছ। আমি বললাম আমার তো গামছা পরা আছে, আর আমি তো ঘরের মধ্যেই আছি। আমি হেসে বললাম তুমি জানো আমি যদি মনে করি আমি ল্যাংটোয় সারা পাড়া ঘুরতে পারি, বোর সঙ্গে আর কি, মানে আমি বলেছি যে গামছা পরে আমি সারা পাড়া ঘুরতে পারি। এইবার কি করলো আমাকে শোনেন, ধাক্কাতে বারান্দায় নিয়ে এসে নিচে পিঠের মধ্যে ঠাস ঠাস করে 2 চাপড় মারলো। তারপরে আমি আবার ঘরে গেল, 3বার মেরেছে, 3বারই ধাক্কা দিয়ে বারবার বের করে দিচ্ছে। তারপর লাস্ট টাইম বলেছি গালাগালি দিয়েছি, শুরু বাচ্চা মতো বলেছি, বললাম তোর সাহস হয় কি করে, তোর আগের পর তোকে মনে এই কারণে ছেড়ে দিয়েছিল, যদিও আমি খোঁজ খবর নিইনি, তাহলে তোর দোষ আছে না, তুই আমার গায়ে তুই কেন বলে আমি ওকে দিয়েছি, জোরে মারলে তো মরে যাবে। ফোন করে বলছে আমাকে মেরে ফেললে, ওর বাড়িতে ফোন করলাম, ফোন টোন করে, আর ওর বাবার একটা খুব দোষ আছে, সেটা হচ্ছে যদি জামাই মেয়ে যদি অশান্তি হয়, আমার মা বাড়ির গার্জিয়ান, আমার মাকে ফোন করো যে বিয়ান এরকম ব্যাপার কি হচ্ছে, আপনারা থাকুন আমি আসছি, ওরা সেটা করে না, ফট করে ভাইকে পাঠিয়ে দিয়ে মেয়ে তুলে নিয়ে চলে যায়। না তা না, আমাকে কত গাল দিয়েছে, মেয়ে তুলে নিয়ে যায়, মানে যে জিজ্ঞাসা করবে তো যে মাইমা আমি দিদিকে নিয়ে যাচ্ছি, এরকম গন্ডগোল হয়েছে, বাবা পাঠিয়েছে, সেই সব নয়, রেডি থাকলে নিয়ে চলে গেল, এরকম কতবার নিয়ে গেছে। আর ওর একটাই গন্ডগোল, শুধু ফোন। না যেদিন করে যে তোর সঙ্গে ওই গন্ডগোল হলো, আমার যে আমরা প্রথম বলছি আমি কিন্তু ভুলে যাই, আমার কিন্তু বেশি কিছু মনে থাকে না ওর, আমার কিন্তু এটা অনেক কমই, আমার এই আপনি ছোট করে বলুন, তারপরে ওনার কাছে হ্যাঁ হয়ে গেল। এইবার কি হলো, তারপরে ওই যেখানে আগে বিয়ে হয়েছিল সেখানে আমি আর দাদা গেছি আমার একটা ভাইকে নিয়ে, সেখানে গিয়ে খোঁজ দিয়ে দেখা গেল ও আমাকে ঠিকানা ভুল দিয়েছে, একবার বলে গোবরডাঙ্গা, একবার বলে হচ্ছে ঠাকুরনগর। আমরা 2 জায়গায় ঘুরে খোঁজ নিয়ে বার করেছি, বার করে জানা গেল যে আমাদের কাছে ফোনের মধ্যে রেকর্ডিং করে নিয়ে এসেছি আমি। আচ্ছা, তারপরে ওদের এই ভিডিওটা তো আমি আমাদের উকিলকে দেখালাম, যে উকিল বলছে ভিডিও কোনো হবে না, বলছে কোনো হবে না, বলছে ভিডিও লাভ হয় না, বলছে কোনো প্রমাণ আছে? কোথায়, তো প্রমাণ তো নেই, ওটা কিছু হবে না। বলছে প্রমাণ আছে? আমি এখন কার সাথে কথা বলছি, ওই প্রমাণ নিয়ে কি হবে? ভিডিও রেকর্ডিং, ছেলেটার মা আর ভিডিওটা না দেখলে তো বুঝবো না, পরে দেখছি, তারপরে বলুন। হ্যাঁ, এবার রেকর্ডিং করে নিয়ে এসেছি, পরে শোনা গেল যে আমার জামাইবাবু, মানে ওর জামাইবাবু আসলে পরে ওর বাপের বাড়ি যাওয়ার জন্য একদম হুলস্থুলস করে, মানে আমাকে ফেলে দিয়ে চলে যায়, আমি কোনোদিন যাই না। ওর জামাইবাবুর সঙ্গে ওর কিন্তু একটা সম্পর্ক আছে, বলতে দাও আমাকে, সব কথা বলতে দাও, সেটা কিন্তু আমি নিজে প্রমাণ। আমার বাড়িতে এসছে, মা বললো নির্মল তুই আর বৌমা আমার ঘরে শো, জামাইবাবুকে এক ঘরে নিস না, আমাদের সাথে। ও সেই রাত্রে অশান্তি করলো, জামাইবাবুর সঙ্গেই থাকবে, 3 জন একসঙ্গে এক খাটেই শো হবে। আর জামাইবাবু হ্যাংলা, জামাইবাবুকে মা বলছে যে আপনি ওই এইগুলো থাকুন, ওরা এগুলো থাকুন, জামাইবাবু কিচ্ছু বললো না, সেই রাত্রে এক ঘরে শুলো। আর আমি তো রাত্রে ওষুধ খেয়ে ঘুমাই, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। তার আগে জামাইবাবু আসতো। আচ্ছা, মেয়েরা যদি মাকে সেবা করতে আসে, মেয়েরা জামাইরা কেউ যায়?
জামাইবাবুর বাড়ি হচ্ছে আসানসোল, আসানসোলে দিদিকে রেখে জামাইবাবু আসে শাশুড়িকে সেবা করতে। আমি বললাম কদিন থাকে জামাইবাবু? এসে বলছে কি জামাইবাবু খুব ভালো 5-7 দিন থাকে। আমার জামাইবাবু ব্যবসা ফেলে 5 দিন থাকতে পারে? আমরা একবার থাকলে পরে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। মেন জিনিসটা বলুন, না শুনলে বুঝতে পারছেন না। ওগুলো দরকার নেই, জামাইবাবু থাকলো কি না থাকলো, কে কি রান্না করলো ওটা দরকার নেই। মেন প্রবলেমটা, মেন প্রবলেম ফোন, এটা বুঝে গেছি। ফোন সবসময় ফোন। আর বিয়ের আগে থেকে আবারও প্রেম ছিল, মানে একটাকে ছেড়েছে, আবারও প্রেম ছিল। তারপরে আপনার সাথে ফুলসজ্জা দিনকে একটু মনোমালিন্য হয়, সেখান থেকে বুঝতে পারেন যে না মানে গন্ডগোল আছে। তারপর থেকে আবার শুরু হয়, আপনাকে মারধর করে, আপনি মারধর করেন, আপনার গালি আপনি গালিগালাজ করেন। এবার তার বাড়িতে সে জানায়, তার আপনার গার্জিয়ানকে না জানিয়ে তাদের বাড়ি থেকে তাদের কোনো ভাইকে বা দাদাকে পাঠিয়ে দিয়ে সে মেয়ে নিয়ে চলে যায়। তারপরে মেয়েকে নিয়ে চলে গেছে যখন, আপনারা যখন ওখানে গিয়ে তদন্ত করতে গেন তখন দেখেন যে একটা ভিডিও করেছেন যে সে একটা কোনো ছেলের সাথে কথাবার্তা বলছে, এইভাবে ও এটাই করে। এরপর বলুন। এরপরে এবার ফেসবুকের মধ্যে দেখি, খুলে দেখি ওটস খেলাম। ওটা খাবো শুনলাম। হ্যাঁ সেদিন তো ঝগড়া কিছুই নেই। না না আমি ওইগুলো না। তারপরে আমি শর্টে বলি, তারপরে ওটা বলবে। তারপরে এবার কি যেন বলতে গেলাম, ওই তো চলে গেলাম, ফোনের ভিডিও পেলেন, তারপরটা বলুন। তারপর দেখি ফেসবুকে কে একজন ওই যে, কারণ নাম বলবেন না কিন্তু বারবার বলছি, ওগুলো পারি না কিন্তু ম্যাডাম। ওই যে দুটোর সময় সেই লিখে যেগুলো করে চ্যাট, আমার বউ ওগুলো শিখিয়েছে। আমি ফেসবুক আমার ছিল না, আমার বউ ডাউনলোড করে দিয়েছে। আমি এগুলো বুঝি না, হোয়াটসঅ্যাপ সব কিচ্ছু বুঝি না। আমি শুধু হ্যালো আর কাটায় কিছু পারি না। আচ্ছা, বাংলা ফোন দিয়ে করতাম আগে, এবং আসার পরে এই ফোন নিয়েছি। আচ্ছা, আমার বউ এইগুলো সব শিখিয়েছে, আমি কিছু জানি না। তো দেখি কি ফোনে দেখি না চাচা করে মেসেজ আসছে। আমি বলছি কি গো, দেখি সব ওই রকম ভাষায় লেখা আছে, বিয়ে কবার হলো, রাত্রে কবার কি করলে, বাচ্চা কবে নেবে, আগরুম বাগরুম শর্টে বলছি, বুঝে নেন যে এটা কে গো। আমি বললাম না একটু আগডুম বাগডুম না, এখানে একটু স্পষ্ট করেই বলুন। এটা একটু স্পষ্ট বলুন, এটা আগডুম বাগডুম বলবেন না। ফোনের মধ্যে কোনো একজন ওকে মেসেজ করছে যে আপনি বিয়ে রাতে কভার করেছো। আচ্ছা, দিনে কভার হয়, রাত্রে কি হয়, এখন সে কোথায়, বাচ্চা কাচ্চা কবে নেবে, আরো মানে বাংলা বলতে পারছি না। আমি বললাম এই লোকটাকে, এটা আমার দরকার। ফট করে বলছে কি আমি চিনি না, আমাকে মেসেজ করলে আমি কি করবো। আমি বললাম এই যে তুমি রিপ্লাই দিয়েছো, এই যে তুমি লিখেছো যে ও দোকানে, আর তারপরে ও লিখেছো ও আচ্ছা, তাহলে এইগুলো কি পরপর আসছে। আমার এই ভিডিওটা আমার এটা লাগবে আমার বলে ফোন করে কি করলো, ফোনটা নিয়ে এবি স্মার্ট ফোন সম্বন্ধে করে মেসেজ খুব ভালো লেগে ডিলিট করে দিল। আমি করে বললাম, আর প্রতিদিন ম্যাডাম দিনে 2 বার করে পাসওয়ার্ড পাল্টাই। আমাকে যদি বিকেলে বলে এই পাসওয়ার্ড কি গো তোমার নাম্বারটা বলো, তা খুললাম, খুলে ফোন করলাম, হ্যালো হ্যাঁ ঠিক আছে রাখলাম। রাত্রে এসে দেখি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। আমি ওগুলো বুঝি না, ও ওইগুলো করে শুধু দিনের মধ্যে 2 বার 3 বার পাসওয়ার্ড পাল্টাই গেল। তারপরে বাবাকে বললাম, না বাবাকে না, ও খুব চালাক, ওর মাকে গিয়ে নিজে বলেছে, জানো মা এরা ওই কি দাদা ও আমাকে মেসেজ পাঠিয়েছে, ও আমাকে নিয়ে সন্দেহ করছে। ওর মা এবার আমাকে বলছে, নির্মল তুমি সন্দেহ কেন করবা, এখনকার দিনে ওইটুকু হয়েই থাকে। এইভাবে কথা বলছে। হ্যাঁ বলছে এইটুকু হয়েই থাকে, তুমি কেন সন্দেহ করবা। আমিও তো কত পুরান লাগে গল্প কই, তোমার শ্বশুর কি কেমন কিছু কয়। আমি মনে করছি হায়রে ভগবান, কোথায় মা আর কোথায় মেয়ে আর কোথায় জামাই, কোথায় বলবে বাবা তুমি এটা নিয়ে ভুলে যাও বাবা, আমি মেয়েকে বুঝিয়ে দেবো আর এই জিনিস হবে না। অনেকদিন পর টিকটিকি ডাক শুনলাম। হ্যাঁ বলুন। আমি কিন্তু ম্যাডাম 1 ইঞ্চিও মিথ্যে বলছি না। ওই টিকটিকি ডাকটা অনেকদিন পর শুনলাম। আপনাকে লড়াই করতে সুবিধা হবে, আপনার লড়াই করতে সুবিধা হবে। ওই জন্য তো আপনাদের বলতে দিচ্ছি না, কেন আপনারা কঠিন, উনি সরল, তাই ওনাকেই বলতে দিচ্ছি না। এইবার বলুন আপনি বলুন। এবার গেল ওই শাশুড়ি আমাকে কথা বলে। এবার তারপরে এবার কি দেখি আমার মাঝে একবার শরীর খারাপ হলো, হসপিটালে ভর্তি ছিলাম গান্ধীতে। ভর্তি থাকার পরে তারপরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে পেটে বাচ্চা আসলো, 5 মাস এখানে ছিল, যাওয়া আসা ওদের বাড়িতে করতাম, আমিও করতাম, যাওয়া আসা হতো। হতে হতে মাঝে একটা স্ট্যান্ড বসানো আছে আমার। ফট করে আমাকে কি করলো, আবার এরকম ওই বাড়িতে বোন ভগ্নিপতি আসছে, আর আমার বউর একটা ভগ্নিপতি আসছে বোনের পর।
তো ওরা এসছে, আরো বাচ্চা কাচ্চা সবাই আছে। এইবার আমার বউর হিংসা আমি বলে দিচ্ছি, আপনি এটাকে জেনে নেন। হিংসা হচ্ছে, আমি যদি বাজার করি, বগুড়ি করতে আসলে বাজার করতেই হয় ভালো মন্দ, আমরা যদি নুন দিয়ে খাই তাকে তো নুন দিয়ে দেওয়া যাবে না, আমার হাজবেন্ড তো বছরে একবার ভালো মন্দ করতে হয়, সেটা ওর হিংসা। অথচ ওর বাবা মা যখন আসে, ম্যাডাম আমি কিন্তু গল্প খাইয়ে কিন্তু খুঁড়া দিচ্ছি না, পাবদা মাছ, পমপ্লেট মাছ, খাসির মাংস, 4-5 রকমের মাছই আনতাম, এনে এনে রান্না করে আমার ভাই বউ রান্না করে খাওয়াতো। ও রান্না করতো না, আমার ভাই বউ সব রান্না করে খাওয়াতো, ওই ভাই বউকে দেখতে পারে না, যেভাবে সেই দেখতে রান্না পারে করে খাওয়াতাম। রান্না বান্না করে খাওয়াতো। আমাদের ওই বউ খুব ভালো। তখন কিন্তু কোনো কথা হতো না, একবার বলতো না যে তুমি এটা করলা কেন, কি বৃত্তান্ত। অথচ আমার আত্মীয় স্বজন যদি আসে, আমি যদি বাজার করি, ওর জ্বলে যায়। ওর ভাই মা বাবা নিয়ে মাকে নিয়ে আদর করে, আমার মাকে যদি আমি একটু আদর করতে যাই, সেটার হিংসা হয়। আচ্ছা, তুমি এমন কেন করবা? আজকে আমার মা তো আমাকে মানুষ করেছে, সংসারটা আলাদা করার জন্য বেড়া উঠে পড়ে দিয়েছি জানেন। ওর ভাইপোকেও কোনো জিনিস কিনে দিলে আমার ভাই বউকে নিয়ে সন্দেহ করছে যে আমি নাকি ওর সঙ্গে থাকি। কথাটা বুঝতে পেরেছেন? ওই বাজার টাজার করে সংসারটাকে আলাদা করার জন্য, মানে যদি এরকম কথা বলি তাহলে বউ এর সঙ্গে থাকবে না, হাড়ি আলাদা করে নেবে, তাহলে ওর নামে দোষ হবে না যে এই ছোট বউ আলাদা হয়ে গেছে, তুমি তোমার আমার কি। তাও আমরা বলে যে আলাদা খাও, তুমি আসো। কথাটা বুঝলেন? আমাকে খুব টর্চারিং করছে। 2-3 বার এভাবে আমি পদে পদে ওদের বাড়িতে গেছি, ওর বাবা মা আমাকে কথা বলে না। ওর বাবার পায়ে ধরেছে, পায়ে ধরেছে, হাতে সেটা পায়ে এই ধরেছে। এই রিসেন্টলি ওর পিছামশাই বলছে কি যে নির্মল তুমি এক কাজ করো, চলো হাতে পায়ে শ্বশুরের পায়ে ধরবা, কিচ্ছু হবে না। বাবা তো পায়ে ধরো, যদি তোমার সংসারটা হয় দেখো 6 মাস পর ঠিক হয়ে যাবে। আমি বললাম তাহলে আপনি চলো। আমি গেছি, আমাকে ঘরের মেঝেতে বসতে দিচ্ছে জানেন, ওরা সব সবাই খাটে বসে আছে, দিয়ে আমি ওদের পায়ে ধরছি, ওরা আমার শালা আমার বউ ভিডিও করছে, ওদের লাইভে দিয়েছে, ফেসবুক লাইভে ভিডিও করে রেখেছে যে আমরা পায়ে ধরেছি। আমি কিচ্ছু করিনি, তাও পায়ে ধরেছি সংসারটা বাঁচানোর জন্য। ওরা ফেসবুকে ছেড়ে দিয়েছে, ফেসবুকে লাইভে দিয়েছে, লাইভ ফেসবুক লাইভ করে দিয়েছে। আচ্ছা, তারপরে যে যখন অন্যায় করেছে পায়ে ধরছে, তাহলে আজকে সেই তুলে ধরেনি, ধরলে তো সংসার হবে না। এবার আমাকে জিজ্ঞাসা করছে বলো কি হয়েছে, বাড়ির সবাই এদিকে এই ধর মার, আমি শুনছি কিন্তু পেছন থেকে, আমি কিন্তু ওখানে একা, আর ওর তখন হার্ট অ্যাটাক হয়েছে। আমি কিন্তু চুপ করে রয়েছি। আমি জানি এইখানে কেবল ট্রেন আমি বসেছে, জানি 3 যে মাসও হয়নি। আমি জানি এখানে বেশি কথা বললে আমাকে মারবে, অতএব এরা যা বলছে বলুক, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে কেউ নেই আমার দাদা মাথা এসে বললো নির্মল তুমি এখানে থাকো, ও রানাঘাট যাবে না, এই মদনপুর যাবে না, তুমি এখানে ভাড়া থাকো, এখানে সংসার করো, যদি কোনোদিন ঠিক হয় তাহলে তুমি করো। আমি যে দাদা তাহলে আমার ব্যবসাটা কি হবে? বলে তুমি এখানে ব্যবসা করবা, যতদিন ব্যবসা না চলে তোমাকে চালানো চলবে। এই তোদের ওই সিঁড়িগোড়ার উপর ঘর করেছিস, সিঁড়িগোড়ার ঘরে ওকে থাকতে দে। প্রথমে রাজি হলো, কিছুক্ষণ পরে শ্বশুর না এখানে থাকা যাবে না, তুমি ঘর ভাড়ায় থাকবা। ওরাই ঘর ঠিক করে দিল, আমার নিজের খাট, আমার আংটি, সোনা দানা, টাকা পয়সা যা ছিল, লুঙ্গি প্যান্ট জামা, আর ওর সম্পত্তি তো আগেই নিয়ে গেছে, বাচ্চা হওয়ার আগে সব গুটি গাটি নিয়ে গেছে। বাচ্চা হতে গিয়ে আর আসেনি। আমি তারপর বাচ্চা যখন ফোন করলো, ওর বান্ধবীকে আমাকে খবর দেয় 4 মাসে যে ঝুমুরা কিন্তু 11টার সময় হসপিটালে নিয়ে গেছে। বলতে বলেছি আপনাকে, ওর বান্ধবী নাম বলতে বলেছি, আমার বউয়ের নাম ঝুমুরা। কাউকে নাম বলতে বলেছি আপনাকে? না বলিস আচ্ছা বউ, হ্যাঁ ভুলে গেছি, এবার ওই তারপরে হসপিটালে তখন বললো যে 11টার সময় বাচ্চা হয়েছে, 12টার সময়, রাত্রি 12টা। তার আগে আমি জানি যে আমাকে ফোনে বলে দিয়েছে যে বিকেলে ভর্তি করেছে 5টায়, এবং যে রেশকালা নিয়ে গেছে সেই রেশকালাকে জিজ্ঞাসা করলাম, বলছে দাদা আমি মাত্র ভর্তি করে আসলাম। কত সালে কথা বলছি? এই তো 2018 অক্টোবর। আচ্ছা, তারপরে 22 তারপরে 22-এর ঘটনা। বাচ্চা কাচ্চা হলো, তারপরে আমি যাওয়া আসা করতাম, তারপরে জামা কাপড় খাওয়া দাওয়া, তারপরে ছেলের দুধ মুধ যা যা লাগে যখন যেরকম গেছে দিয়েছি। তারপর মা হসপিটালে গিয়ে দেখতে, মার সাথে বাড়ির লোকজন কেউ কথা আমিও গেছিলাম দেখতে। মা বললো যে বিয়াই ভালো আছেন তো, নাতি হয়েছে, আনন্দ ফুর্তি দিনগুলো করবে, কোনো ই নেই। ওদের এলাকায় তো গিয়েছি, তারপরে আর ই করিনি। তারপরে আমি কদিন যাওয়া আসা করলাম, করতে মাঝখানে শরীর খারাপ হয়ে গেলাম, একবার বললো আমি না 3 মাস যাওয়া আসা করিনি। বাচ্চা হওয়ার জন্য আমি 15,000 টাকা দিয়েছিলাম। বাচ্চা হয়েছে, ওই হয়েছে, আমাকে আবার মেসেজ করে পাঠিয়েছে, হিজড়ে মাসি এসে 11,000 টাকা নিয়ে গেল। আমার টাকাটার হিসাব দিচ্ছে কিন্তু, যে তোমার 15-এর মধ্যে 1,000, 15, 14, 11,000 হিজড়ে নিয়ে গেছে। তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম, 3 মাস যোগাযোগ করিনি। কিছুটা রাত আমি ফোন না করলেও ফোন করে না,
আমি রাগও কিছুটা করিনি, সত্যি বলবো যে আমি আমারও দোষ আছে, কেউ দেখতে আসেনি। আমি রাগও করিনি ফোন, তুই যখন করছিস না আমিও করবো না। তারপরে এই যে 490 FA কেস করে তারপরে আমরা বৃন্দাবন ঘুরতে গেছিলাম, বৃন্দাবনে রয়েছি, এসে দেখি শুনি আমাদের নামে আবার কেস হয়ে গেছে, যে আবার কেস করেছে। পিসির বাড়ি আছে সরকার পাড়ায়। এবার ম্যাডাম আমার কথা হয়ে গেছে, ওর পিসির বাড়ি আছে আমাদের এলাকায়। এবার পিসির কথা হয়েছে। এই যে ম্যাডাম এই যে ফেসবুকে আমাকে লিখে পাঠিয়েছে, মাসিরা এসে, হ্যাঁ মানে ওর সাথে যে কথা হতো বাচ্চা হওয়ার পরে, আগেও হয়েছে সেটাও আছে। অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল বলে যোগাযোগ করা কিছু করা হয়নি। লাইভ ছেড়েছিল ওটা দেখি একটু, ভিডিও লাইভ আসবে না, কারণ ওর সাথে আমার লিঙ্ক নেই। দাঁড়ান এক মিনিট, কারণ নামটা বারবার বলছেন আপনারা, নাম বলিস না, আমাকে আউট হয়ে যাচ্ছে। আপনিও তো বলছেন। আমাকে হুমকি দিয়েছে যে তোর পরের চাকরি খাবো, তোর সংসার ভাঙবো, তুই দাদার মাথায় পুজো করবি। আমার মেয়ে কিচ্ছু করে না, খুব ভালো সরল। দাদা লাস্ট কবে গেছিলেন? লাস্ট আমি ম্যাডাম সেটা তো তারিখটা ঠিক একটা মনে নেই, ক মাস আগে? বাড়ি ভাড়ার যখন তখনই বাড়ি ভাড়াতে সেই উনিশ রানাঘাটে বাড়ি ভাড়া করেছিলাম থাকার জন্য, ঠিক আছে, আর বলতে হবে না। ওরাই ঠিক করে দিয়েছে আমাদের বাড়িটা, অথচ আমার মালপত্র সব নিয়ে গেছে। মালপত্র টাকা পয়সা যা ছিল সব নিয়ে বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1.5 বছর মনে এখনো হয়নি। 1.5 বছর বউ বাপের বাড়ি? ওখানে না আমার কাছে তো হ্যাঁ বাপের বাড়ি। বাচ্চার বাড়ি 1.5 বছরের বেশি, 4 মাস যখন বাচ্চা গর্ভে তখন সেই অবস্থায় গেছে। চলে গেছে, তারপরে আর এখানে আসেই না। আর আসেনি, স্বাদও খাইনি, ভাত স্বাদের জন্য খাইনি, বাচ্চার মুখে ভাত দেবো বলে আনতে চেয়েছি, দেয়নি ওর বাবা। তারপরে শাক খেতে দেয়নি, বললো ওরা চূড়া শাক খাই, ওদের চূড়া শাক খাই। বলেছে যে আমার মেয়ে 6 মাস রেস্ট, এখন নিয়ে যাবে। আমার মেয়ে রেস্টে থাকবে, এই করে সময় কাটে, লাস্টে আর মেয়ে দিলই না। মেয়ে দিল না? না দিল না, বউ আমার মেয়ে সংসার করবে না, হ্যালো, বলছে আমি তোর থেকে টাকা নেবো, তোকে ছাড়বো না। হ্যাঁ ওকে বিয়ে করতে দেবে না, সেটা বলো। এই যে লাস্ট বলছে 19/6/2023 তারিখ বারবারায়। আজকে জমা দিয়ে আসুক, ওটা পরে গিয়ে জমা দিলেও হবে, কোনো অসুবিধা হবে না। ওটা গিয়ে জমা দিয়ে দিই অ্যাডভোকেট চেম্বারে, আর ওইটা কালকে যে কোনো টাইমে সকালবেলা কালকে পৌঁছে দিলেই হবে। সরস্বতী পুজো ব্যাংক বন্ধ থাকে নাকি? তাই ওরা যে পরে আমরা বৃন্দাবন গেলে যে কেসটা করছে, হ্যালো, দাঁড়াও, ওগুলো একটু বলো। সেটা একটু দাও। আপনি কি এখন HDFC আছেন? আপনি ওখানে অভিজিৎ বাবু বলে কে আছে জিজ্ঞেস করুন না। অভিজিৎ না অরিজিৎ, দেখুন না, একদম ঢুকেই ধাক্কা মেরে প্রথম টেবিলটা। হ্যাঁ, তাহলে বন্ধ হয়ে গেছে মানে হবে না, নাহলে আমি বললে হয়ে যেত, কিন্তু বন্ধ হয়ে গেছে মানে আর কি করে হবে? এই জন্য সকাল থেকে বলছিলাম, এই জন্য। ওটা দিয়ে দিলেই তো হবে, ওটা কালকে দিয়ে দিলেও হবে, কোনো অসুবিধা হবে না স্যার। হ্যালো হ্যালো স্যার, বলছি এই কটা দিয়ে দিলেই তো হবে, এই আপডেটটা, আর ওটা পরে দিলেও হবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখন 4টে বেজে গেছে, আর কি হবে? রিসিপ্ট তো আমি নিইনি কোনোদিন। আমার LIC বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় 3-4 বছর। হ্যাঁ, ছোটটা তো আমি বলতে পারবো না, ওটা আমি তো স্লিপ নিই, কখন ফেলে দিই কি করি আমি নিজেও জানি না। ঠিক আছে।
কোর্ট পোষের মামলা, তারপরে 498, তারপরে আর একটা বাচ্চা কেড়ে নেওয়া মামলা করেছে মদনপুরে। ওরা দুটো মামলা করেছে, একটা মিলে নাকি বের করুন তো কোন প্রোফাইলটা, নাম ধরবেন না, খালি প্রোফাইলটা দেখে বলুন, বের করুন। আচ্ছা, তারপর এখন কেস করেছে? কর্পোরেশন মামলা করেছে। না, চিঠি এখনো পাইনি ম্যাডাম আমরা, তবে ও কিন্তু মামলা করেছে বলেছে হ্যাঁ করেছে। লাস্ট কবে গেছিলেন বললেন? 19 তারিখ 19/6/2023। 19/6/2023। ঘর ভাড়ায় গেছিলাম, তারপরে ওখানে কদিন থাকলেন? একদিন গিয়ে তালা মেরে চলে গেছে চাবি নিয়ে। আর কোনো ইয়ে নাই? মালপত্র নিয়ে তারপরে ওই এগ্রিমেন্ট পেপারটা ওই যেহেতু ওখানকার পাড়া প্রতিবেশী বললো ঘর ভাড়া থাকতে, হ্যাঁ হ্যাঁ ওই যে এরকম তাই ওই মন রক্ষা করতে ঘর ভাড়াটা করা হলো, দিয়ে তালা চাবি দিয়ে নিয়ে চলে গেল। মন রক্ষা করে না, আমার মালপত্র গুলো নেওয়ার জন্য এলো যে আচ্ছা, ওটা একটা প্ল্যান ছিল পাড়া প্রতিবেশী, প্ল্যান করা। পাড়া প্রতিবেশী না, প্ল্যান ওদের প্ল্যান। ওদের প্ল্যান। সঙ্গে পিসামশাই রয়েছে আমার পাড়ায়, আমার ইটুকুনি ভাই, তাহলে ওদের জিনিসপত্রগুলো নিয়ে গেছে। আমার ওদের জিনিসপত্র তো ওরা কিচ্ছু দেয়নি তো, ওদের কিছু দেয়নি। ওতে কিছু না। আচ্ছা, মানে আপনার জিনিসপত্রগুলো নিয়ে চলে সব গেছে আমার খাট আলাদা রাখার জন্য। আমার প্যান্ট পর্যন্ত ছিল না, সব আমি ওকে নিয়ে গেছি। টুপি টাপা দিয়ে নিয়ে গেছে ওখানে। আচ্ছা, বুঝলাম। এবার ওখানে যে আপনি চলে গেলেন, তারপরের দিনকে তালা দিয়ে দিল, ওই দিনকেই ওই দিনকেই। মানে ঘরের মালিক বললো যে আমি রাত্রেবেলা ঘরে ঢুকতে দেবো না, মালপত্র ঢুকানোর পরেই কথাটা বললো। দিয়ে উনি চলে গেলেন। হ্যাঁ, তারপরে ও কি করলো, তালা দিয়ে ও তালা দেয়নি, ও তালা দিয়ে বউ তালা দিল, বউ তালা দিয়ে চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে চলে গেল। পরের দিন ওকে একটা ধরালো, স্ট্যাম্প পেপার। একটা ড্যামি পেপার ধরালো যে এইটার মধ্যে সই করতে হবে, সেই সইটা করি। হ্যালো, ও আমি তো পরে ফোন করছি। হ্যাঁ, ঠিক আছে দেখো। ও না না, আমি হারিয়ে ফেলিনি, এটাই নাম্বার, ওটা নতুন করে একটা কেস, দুটোই নাম্বার আছে। তার যে চিঠি এসেছে সেটাতে থ্যাংক ইউ, প্রণাম নেবেন। আর অমর হতে চাইছি না, আমি অমর হয়ে থাকতে চাইছি না। আমরা কোথায় যাবো? ভালো থাকুন দিদি, ভালো থাকুন। ঠিক আছে, আপনিও ভালো থাকুন। আচ্ছা, প্রণাম নেবেন দিদি। বেশি আসা আমার পরামর্শ ভালো আছে, মানে আপনি ভালো আছেন, সরি, আপনি পরামর্শ ভালো আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঈশ্বর আপনাকে আরো ভালো রাখুন। কোনো সুবিধায় ফোন করবেন। যে ঘর ভাড়া যে গেছিলি সেটা ঘর ভাড়াটা দে। ঠিক আছে, রাখি। আচ্ছা আচ্ছা, এই যে ম্যাডাম, ও যে বাড়ি ভাড়া গেছিল সেই বাড়ির ওই যে লোকের সই আছে, ওই যে ঘর ভাড়া গেছিল ওই পাড়ায়। আচ্ছা আচ্ছা, প্রিন্টার দেখাচ্ছি। এটা মেসেজ চ্যাট আপনার সাথে, এটা হলো কি ঘর ভাড়ার এগ্রিমেন্ট, আর কি? আর কেসে তো ওগুলো দেখাবো না যে, হ্যাঁ, সবই তো লাগবে। সব দেখাও। কেসের এইগুলো অত পেপার কেসে। এগুলো সব জেরক্স করে রাখা। ও, এই যে এইটা হচ্ছে আমার প্রথমে কেস করেছে, এটা জামিন নিয়েছিল, তারপরে এইটা আবার করেছে। আমরা তখন বৃন্দাবন ছিলাম এই সময়, এটার সময় বৃন্দাবনে ছিলাম। আর ঘর ভাড়া যখন যাস তখন থানায় ডায়েরি করেছি রানাঘাটে। ওটা এই যে দিদি এগ্রিমেন্ট পেপার, এই যে ওই যেটা করে সই করতে বলছে ওটা বের করে পাচ্ছে না। দাঁড়ান দাঁড়ান। পরপর দুটো আছে, বের করে দিতে পারবে। আপনি ফেসবুকটা খুঁজে পেয়েছেন? না, আমার সঙ্গে লিংক দিতে পারবে না না, দিদি ফোনটাতে করতে এটা কার ফোন? আমার দিলাম তো আপনাকে। ঝুমুর সরকার চৌধুরী ও, থাকছে শুধু নাম বলছে। এবার কিন্তু বলবো যে আপনারা আসুন। তাল হারিয়ে যাচ্ছে, এটা কাটা যাবে না। এইগুলো তো আপনারা বলেন, কিছু বোঝেন না বলে। লাইভ কোনদিন কাটা যায় না। নেই। আমার ফোনে দেখো, ফোনটা দিলাম, তোরা এখন খুঁজে পাবি না। আছে, এর মধ্যেই আছে, কোথাও নেই। এ নিন, এটা অরিজিনাল, আলাদা রাখুন। এবার আর কি মামলা আছে? এইটাও তো অরিজিনাল, এইটাও লাগবে আমার। দিদি এটা একটু দেখো, ও খুঁজে পাচ্ছে না ফোনের মধ্যে। কর্পোরেশন মামলা কই? চিঠি আসেনি তো আমার কাছে ম্যাডাম, ওটা আসেনি, বধূ নির্যাতন কেসের কই? এই যে বললাম, এই যে এখানে এটাই তো। এটা জামিনের ওটা।
জামিন করেছে ছজনের নামে। তো জামিন করানো হয়েছে। হ্যাঁ আর সেই কাগজ কমপ্লেনটা কই? কমপ্লেনটা যেটা কমপ্লেন করেছে বুঝি না আমি, আমাকে দেন, আমি বুঝাচ্ছি। যেটা লিখিত দিয়েছে এই তো এটা এটা না এটা না। এইটাই এটা নির্মল সরকার। কত কেস দিয়েছে আপনাদের? মোট 3টে ওরা। এই যে ম্যাডাম দেখুন তো এটা এই যে হ্যাঁ এটা এই তো এই যে এটা 3টে না, পেয়েছি। ওইটা সেই চার্জশিটই। হ্যাঁ ওই যে এটা ফোন নাই যে এটা বধূ নির্যাতন কেস 41 এর নোটিশ। আরেকটা আছে ওটাতে দেন, আমাকে দেন তো সব, হ্যাঁ ম্যাডাম খুঁজে দেন ওগুলো দেন। ওটার মধ্যে কি? এটার মধ্যে কালকে যে চিঠিটা দিয়েছে ওটা দেখাও। ওটাও লাগবে, দেন। এটা মাকে চিঠি করেছে, মা একটা কেস করেছে। আমি করতে বাধ্য হয়েছি, এত মিথ্যা কেস দিয়েছে। এটা আপনি কি কখনো এসপি কে কোনো চিঠি করেছেন? তার স্ট্যাম্প কই? এসপি কে যে চিঠি করেছেন স্ট্যাম্প কই? করেছিলাম। কিন্তু ওটা উকিল আছে সেটা উকিল মারফত উনি স্ট্যাম্প দেয়নি, রানাঘাট থানায় করেছি যখন ঘর ভাড়ায় ছিল। তুমি আগে কথা বলো শোনো আগে। আমি ঠিকই বলছি, আমি বুঝতে পারছি। বলছি বাই পোস্টে করেছেন না আপনারা গিয়ে দিয়ে এসছেন? দিয়েছি। হ্যাঁ, পোস্ট অফিসের মারফতে। উকিল মারফতে তাহলে উকিল মারফতে যখন দিয়েছেন তাহলে ওই ইয়েটা কই? রিসিপ্ট কপিটা কই? এটা নিয়ে তো কমপ্লেনটা কি লেখা আছে ম্যাটারটা দেখলাম, এই চাকরি কিন্তু যে উকিল বাবু যে এসপি কে যে এটা জানিয়েছিলেন এটা যে কোন মিথ্যে থানায় মামলা এটা? দায়ের জন্য, কোন থানায়? আমি থানা বলবো না, অসুবিধা আছে আপনার? এত কথা বলেন কেন বলুন? আমি চোখে পড়তে পারছি তো সব। তাহলে ওর মধ্যে আছে নাকি? সব কিছু দেখে দেখ না, ওর মধ্যে খোপে যাবে কোথাও আছে। দিন ওগুলো আমাকে দিন, ওগুলো কোর্টেরই পেপারস পত্র। মেডিকেল ফেডিকেল আছে এই সমস্ত। মেডিকেল ওর মধ্যে আছে। অসুস্থ সেসব মেডিকেল এগুলো লাগবে, উনি অসুস্থ যেটা। উনি আমাকে মারধর করেছিল। আমার মেডিকেলটা কেন আনা হয়নি ম্যাডাম? ওকে বললাম না সব নিয়ে আসবি। এই কাগজটা যাচ্ছে দেখ, উল্টা উল্টা উল্টা। না না, এটা আলাদা কেস, দিন তো আমাকে, দিন তো। যা আছে সব দিয়ে দেখে নেব। এই রিসিপ্ট কপি লাগবে। দেখ ওর অরিজিনাল গুলো দিয়ে দিস না। সব জেরক্স করে নিন। যা যা আছে সব আপনি সব পেপারস নিয়ে চলে যান। না ও ভুল করে ফেলে। আমি এখানে কি নিয়েছি একটাও পেপারস? না না, আমার কমন সেন্স নেই? আপনি সব আপনার অরিজিনাল আধার কার্ড কি আমি নিয়ে রেখে দেবো? আমার বুদ্ধি নেই। বুদ্ধি যথেষ্ট যে সিনিয়র মানুষের মায়ের মতো, মাতৃ সমতুল্য হলে আমরা সন্তান সমতুল্য, তাহলে আপনার বুদ্ধি না থাকলে আমরা সন্তানের বুদ্ধি কোথায় পাবো? এখনকার সন্তানদের খুব বুদ্ধি। এখনকার সন্তানের বুদ্ধি নেই, মায়ের কাছ থেকেই শেখে। আমরা এখন হ্যাঁ, শিশু শিক্ষা কিন্তু মায়েরই কোলে, আজও কিন্তু সব জায়গায় লেখা থাকে, আর এটা কিন্তু সমাজেও তাই। এইটা এটা কি দেখা না দিদি? এইটা তার কথা না। দেখতে তো করতে নেই। আমি পড়াশোনা জানি না, তাও চিনতে পারি। একটু অ্যাডভান্স কথা বলেন, চিনতে পারেন কিন্তু অ্যাডভান্স কথা বলেন। যখন যেটা বলার কথা সেটা বলবেন না, সেখানে বলবেন আমার বুদ্ধি নেই। আর অ্যাডভান্স কথা যেখানে বলার নয় সেখানে অ্যাডভান্স কথা বলে বসে থাকবেন। এতে সমস্যা আপনারা পড়বেন, আমি না আগে 2 সেকেন্ডের জন্য আপনাকে বকলাম, ভালোবেসে বকলাম, কিন্তু কালকে বিপদে পড়লে তো আপনি ভালো, আমি যদি বোকার জন্য যদি আপনি ভালো থাকেন, সবসময় কি মায়েরাই কি সন্তানদের বকে? সন্তানরা কি একটু মাকে ভালোবেসে বকতে পারে না? পারে তো। এটা সেই আমরা এসেছিলি না, তারপর এটা দেখবে, এটা নিয়ে মিথ্যা কেস করেছে। আমরা ছিলাম ট্রেনের টিকিট, হোটেলের টিকিট। দিদি এটা শুনে, এটা যেদিন আমরা ওরা বাড়ি ছিলাম না, আমরা ছিলাম বৃন্দাবনে, যে ট্রেনের টিকিট আছে, আর ওই হোটেল, যে হোটেলে ছিলাম 25 তারিখে, সেই হোটেলের টিকিট, ওই ডেটে কেসটা করেছি। কাগজ এখন সাজানো সম্ভব আমার পক্ষে? মাথাটা গুলিয়ে যাচ্ছে।
করে বললাম একটু সাজিয়ে নিয়ে আসিস, এটা পিন করে আনতে পারিস নি কাগজ দিয়ে? একটাও প্রিন্ট করা নেই। মেডিকেল কাগজগুলো থাকবে আলাদা। কত কেস হয়েছে, এক একটা কেস তো এক একটা দেখছি। এটা 770, এটা হলো কি 4957। 8/7/2023, 8/3/2023, এটা 8/5, এই 5/6/2023, 8/10/2023। এটা আলাদা, এটা আলাদা, ধরুন এগুলো জেরক্স করতে হবে। এটা হলো কি অফিসার ইনচার্জ, এটা জেরক্স করতে হবে, রিসিভ কপিটা লাগবে। এটা হলো কি ওসি, এটাও জেরক্স করতে হবে। রিসিভ কপি আছে, রিসিভ কপি করেছে দেখি, এটা রিসিভ আছে, এই যে স্ট্যাম্প আছে মানে রিসিভ আছে, ঠিক আছে। এটা রিসিভ করা আছে। আর গুলোতে না, যেগুলো উকিল বাবুর মাধ্যমে পোস্টারের মাধ্যমে পাঠিয়েছে তার রিসিভ হয়। তাই হ্যাঁ, সেটা আমাদের দেয়নি। ওটা নেবেন, আচ্ছা ঠিক আছে। গিয়ে বলবেন যে আপনি যে চিঠিগুলো নিশ্চয়ই একটা পয়সা নিয়েছিলেন, হ্যাঁ, তা আপনি বলবেন যে যেখানে যেখানে চিঠি করেছেন তার রিসিভ কপিগুলো আমার লাগবে, আচ্ছা। ঠিক আছে। কেন আমার বাড়ি থেকে দেখতে চাইছে। এই তুই জেরক্স করে রেখেছিলি না? সে তো বাড়ি আছে হয়তো, না, এই যে চার্জশিট, এটাও লাগবে জেরক্স। জেরক্স করতে হবে। দেখ খুঁজে দেখ, এর মধ্যে সব আছে জেরক্স। সব আলাদা আলাদা করে দিয়েছি, কিন্তু আপনার হাতেটা মেলাবেন না। এইগুলো সব জেস লাগবে। দে, এটা আমার হাতে দে। এই নিন, এটা সিজিএম কোড কল্যাণী। এই জেস লাগবে। এই কেসটা তো বাদ হয়ে গেছে। বাদ হয়েছে, করেছিল তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাগবে আমার। জেসগুলো তো আমাদের এই পেপারস দিয়ে উকিল বাবুর সাথে কনসাল্ট করতে, তারপরে আমরা মামলা, এই আপনাদের যে কোর্টে যে চলছে মামলাগুলো, আমরা উকিল বাবুর পরামর্শ নিই, ঠিক আছে। নিজের সামাজিক বুদ্ধি আর আইনত যে বুদ্ধিটা নেওয়া দরকার উকিল বাবুর কাছ থেকে নিয়ে তারপরে আমরা ময়দানে কাজ করতে নামি, ঠিক আছে। তার জন্য সমস্ত পেপারস, একটা নয় একটাও বাদ যাবে না, সমস্ত পেপারস। এই পেপারস গুলো নেওয়ার কারণ হলো কি, যাতে আমি না পাসি, উকিল বাবুর সাথে যেন সঠিক পরামর্শটা পাই আর আপনাদের সঠিক ন্যায় পাওয়াতে পারি। তার জন্য আমার সব পেপারস দরকার। জেরক্সে আপনার কত টাকা খরচ হলো আমার দেখার দরকার নেই, আমি পেপারস পুরোটাই বুঝে নেব। ঠিকই বলেছে। ওগুলো টানিস না, ওগুলো দেখে নিব, আমি এখনো দেখিনি। দেখুন তো, অফিসার ইনচার্জ বলে লেখা আছে, পড়াশোনা জানেন তো। একটা দিলাম না কাগজ, অফিসার ইনচার্জ, মিশিয়ে ফেললে আবার। মেশাইনি মেশাইনি। এটা তো চার্জ সিটি রানাঘাট থানার। এই যে হ্যাঁ, এটা জেরক্স কপি আছে। হ্যাঁ, এটার করতে হবে না, এটার করতে হবে না, এটা আলাদা রাখুন, এটা করতে হবে না। এটা আছে এক কপি, এখানে রাখুন, সাইডে রাখুন। যেটা ওটা ধরুন আমি নেবো, ওটা আলাদা রাখুন। আর এটা আপনাদের কাছে একটা থাকলো, ওটা মেয়ের কাছে দিন। ওই একই কপি এই যে আপনাদের কাছে থাকবে, ওটা আমার কাছে থাকলো। হ্যাঁ, তাহলে ওটা জেরক্স করতে হলো না, ওটা আপনার হাতে রাখুন। সমস্ত জেরক্স ডবল ডবল করা আছে। হ্যাঁ, ওইটা আপনি দেখুন। সব ডবল ডবল জেরক্স করা আছে। দিয়ে সাজিয়ে দেবেন তাহলে। তাহলে খুঁজে খুঁজে দে, ও বেশি পড়াশোনা জানে না। জানেন না বলে সাজিয়ে দিলাম, এবার নিন। ওটা জেরক্স করা আছে, এগুলো জেরক্স করতে হবে। ওইটা দেখুন, ওইটা কেস করেছিলাম আমি, সেটাই মনে হচ্ছে। সবাই একসাথে দেবেন না প্লিজ, আমি এখন পেপার ইয়ে করব। এটা হলো হোয়াটসঅ্যাপের মেসেজ, আপনাদের কাছে এক কপি না থাকলে এটা আমাকে দেবেন, থাকলে এটা হলো কি নোটিশ এসছে, তাই তো। মা একটা কেস করেছিল, সেই কেসের নোটিশটা আর কি। ঠিক আছে, এখানে 3টে থানার পেপারস আছে, ঠিক আছে। ঢাকা থানা আর রানাঘাট থানা। আলাদা আলাদা করে প্রিন্ট করে রাখবি। জেরক্সের দোকানে যাবেন, এগুলো দেবেন, পুরোটাই ওনার হাতে দেবেন, ওনারা সব গুছিয়ে নেবে। আপনি আমার দাঁড়িয়ে থাকবেন, সাজিয়ে দেবে, ডবল ডবল করবে না। যেটা আছে সেটা করতে হবে না, যেটা নেই সেটা করতে হবে। নিয়ে যান। বাবু, তুমি এইগুলো পরে পরে দেখে ওকে দাও। কিছু পড়তে হবে না, জেরক্সের দোকানে সব দিয়ে দিয়েছি, মাথা গুলিয়ে ফেলছি আমি নিজে। জেরক্সের দোকানদার করে দেবে। ওর মেডিকেল গুলো পরে নেবে। মেডিকেল গুলো পড়ে না, সব পেপারসে আছে।
অসুস্থ যে উনি, কারণ ওনার নামে তো খোরপোশ হয়েছে, তাহলে তার জন্য এগুলো তো দরকার, মেডিকেলটা তো অবশ্যই মাস্ট। এই দেখো ছেলে হওয়ার পরে গেছে, দেখো শ্বশুরের জন্মদিনে গেছে, গিফট দিয়েছে 1000 টাকা শ্বশুরকে, আর বলছে নাকি যাইনি, ওই যে বাচ্চা দেখো কত। এই ছবিগুলো লাগবে, এই তো সব একসাথে ফাইল করবেন তো, জেরক্সের সাথে দেবেন একসাথেই গুছিয়ে, ঠিক আছে? এবার আপনি কি চাইছেন পরিষ্কার করে বলুন। আমি চাইছি যে আমার বউ যেন ফিরে আসে, হ্যাঁ, বউ যেন ফিরে আসে। বউ নেবেন? 2.5 বছর বউ ওখানে আছে, 1.5 বছর না 1.5 বছর। 1.5 বছর বউ ওখানে আছে, তাই তো? কোথায়? 4 মাস পেটে থাকতে গেল, 4 মাস পেটের বাচ্চা পেটে নিয়ে চলে গেছে। স্বাদের জন্য আর আমরা অনেকবার আনতে চেয়েছি, ওরা দেয়নি। বছর 2 বছর দিয়ে তাহলে বারবার যাচ্ছেন, দিচ্ছে না। না খোরপোশের মামলা করেছে, আর কি মামলা করেছে? বধূ নির্যাতন কেসের মামলা করেছে, হ্যাঁ, আমাদের সবার নাম। আর একটা করেছে বাচ্চা নিয়ে, একটা বাচ্চা ওর পিছনে আমরা মেরেছি লাস্টে যে কেসটা করে, কার বাচ্চাকে মেরেছেন ওই আমরা বৃন্দাবন থেকে এসে ওদেরকে মদনপুর মেরেছি, এটা বলছি? মানে বৃন্দাবনে রয়েছি আমরা, রাস্তাঘাটে রাস্তাঘাটে। আমরা বৃন্দাবনে ঘুরছি, তাহলে সংসার হবে মনে হচ্ছে এটা? হোটেলে আমার মনে হচ্ছে মেয়েটা সংসার কি করে হবে? যে খারাপ সেটা না ম্যাডাম, ওর জামাইবাবু হচ্ছে মেন নাটের গুরু, আর ওর বাবা জামাইবুর সঙ্গে ওর একটু ই আছে, জামাইবু হচ্ছে সংসারটা নষ্ট করেছে প্রধান, ওই সংসারটাও জামাইবুর সাথে ইয়ে আছে, অথচ মেয়েটা খুব ভালো, দারুণ বলছেন বাদ তো। দাও তোর কথা, বলার মধ্যে ওখানে ঠিক করে বলুন, নাহলে আমরাই তো ফেসে যাবো, আপনারা যখন তখন ঢুকিয়ে দেবেন। ম্যাডাম সম্পর্ক আছে। তাহলে জামাইবুর সাথে ইয়ে আছে, কিন্তু আমার বউটা কিন্তু খারাপ না, বউটা কিন্তু ভালো, একদম ফালতু। ঠিক আছে? বউটার আগে এক জায়গায় প্রেম ছিল, সেখানে বিয়ে ডিভোর্স হয়ে গেছে, বউটা কিন্তু আমার ভালো, আমাকে পরিচর্যা দিনকে কিন্তু আমাকে কিন্তু আমার কাছে আসেনি, ঠিক আছে? বউটা কিন্তু আমার ভালো, আমাকে মেরেছে, বউটা কিন্তু আমার ভালো, ঠিক আছে? ভিডিও দেখেছে ওখানে, গ্রামে গিয়ে দেখে এসে বউ অন্যজনের সাথে কথা বলছে, আমার বউটা কিন্তু ভালো, ঠিক আছে? বিয়ের পর থেকে দেখে যাচ্ছে একটার পর একটা ফোন সারাক্ষণ ব্যস্ত, আমার বউটা কিন্তু ভালো, দারুণ বলছেন তো। একদম আমার বউটা কিন্তু ভালো, কিন্তু একটা করে পয়েন্ট, বউটা কিন্তু ভালো, একটা করে পয়েন্ট। কি চাইছেন, কে ভালো কে মন্দ নিজে বুঝতে পারছেন না, এই জন্যই তোর কপালটা এমন। তাহলে তো আপনি তো অপরাধী, তাহলে লিখে দেননি কেন? ওগুলো তো মিথ্যা করে আপনি এগুলো মামলাগুলো যেগুলো করছে সেগুলো সত্যি, কেন লেখেননি? ওখানে লিখবেন আমার বউ ভালো, কিন্তু জামাইবাবুর সাথে থাকে। আমার বউ ভালো, আমার নামে ফেসবুকে লাইভে আমি ক্ষমা চাইছি, সেটাকে ছেড়েছে। আমার বউ ভালো, আমাকে পরিচর্যা রাতে আমাকে টাচ করতে দেয়নি। আমার বউ ভালো, আগে যেখানে প্রেম করছিল সেখানে ছেড়ে চলে এসেছে, বিয়ে করেছিল। আমার বউ ভালো, কিন্তু আমার বউ ওখানে দেখা যাচ্ছে বউ আনতে গেছি, এখানে ভিডিও কলে কোনো ফোনে অন্য জনের সাথে কথা বলছে, সেটা আবার ভিডিও করে নিয়েছি। আমার বউ ভালো, আমি এখন সংসার করতে চাইছি, কি বলবো? আর কিছু বলার আছে? তাহলে বউ ভালো, ইনি খারাপ, ঠিক আছে? আজকের ক্যাপশন এটাই থাক, বউ ভালো ঘর খারাপ, আমার বউ ভালো যায় বুঝায় থাকে। ও বাবা রে বাবা, সত্যি না না, ওনার বই ভালো, উনি কিন্তু খারাপ না। না দিদি, আর একটা ছোট্ট কথা বলবো আমি, ভাইয়ের সঙ্গে যেটা আমার গল্প হয়েছে, মানে আমরা তো মানুষ, তো বিবাহিত জীবন আমরা উপভোগ করতে চাই, তো ওর মধ্যে কিন্তু ওর কাছে যেটুকু শোনা কোনো পার্সেন্টেজ নেই বিবাহিত জীবনটা উপভোগ করা। বউ ভালো, সারাদিন জন্যই নেই, ঠিক আছে? মানে ইচ্ছে বলে যে জিনিসটা থাকে, ওর হাতে মার খাচ্ছি, কিন্তু সেই জিনিসটা ওর কাছে নেই। শ্বশুর বাড়ি, আগে শ্বশুর বাড়ি একটু দেখুন, কি বলছে শাশুড়ি, কি বলছে শুনুন। ওইটা আগে শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন, তদন্ত করে? তোমার কাছে সবটা আছে? 19 তুমি সবটা দাও নি তো আমাকে, আরে যাচ্ছে না তো, আমার মোবাইলে রয়েছে। দাও এখন বের করো। এটা চালিয়ে শোনেন। না না, চালানোর দরকার নেই। 11 মিনিট 22 সেকেন্ড, এখানে কত মানুষ বসে রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এগুলো সব আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আরেকটা ভিডিও আছে, ওইটাই আমার কাছে। টেলিগ্রামে দেবেন, টেলিগ্রাম ডাউনলোড করবেন, টেলিগ্রাম ডাউনলোড করবেন, আচ্ছা আচ্ছা, টেলিগ্রাম ডাউনলোড করে আমার দেখবেন, টেলিগ্রামে ডাউনলোড করলে আমার নাম্বারটা 8001206308, ওই নাম্বারে পাঠিয়ে দেবেন। যত বড় ভিডিও হোক না কেন চলে আসবে। আসবে তাই ফোন তো? নাম্বারটা লিখে দাও। কার্ড দিচ্ছি, ওই তো কার্ড কার্ড আছে তো, আচ্ছা, কার্ড তাহলে দিয়েছে। আবার
তুমি সব তুলে একটা মধ্যে দিতে পারো, যেগুলো জেরক্স করতে হবে সব মিশিয়ে ফেললে কোথায় মিশানো? যা। বাচ্চা তো কোলে নিয়েছিলেন আপনি, তাই তো? হ্যাঁ করে নিয়েছে, বাচ্চা দুধ কিনে দিয়ে এসছে, বাচ্চাকে দেখেছে, ওকে পয়সা দিয়ে এসছে, জামা কাপড় কিনে দিয়ে এসছে, সব করেছে আমার ছেলে। তবু তারা কেস করলো কিসের জন্য? ওর কাছ থেকে টাকা পয়সা নেবে, ওর কাছে মেয়েকে দেবে না। টাকা পয়সা নিয়ে ওরা ওইখানে ছেলে মানুষ করবে, খড় পোশাক নেবে, এটাই ওদের ধান্দা। আমার কিছু যদি থাকে সম্পত্তি কি করে আদায় করবে সেই সব ধান্দা, না না এগুলো সব সেই সব চেষ্টা করছে। নির্মলের মার কিছু থাকলে নেবো, নির্মলের থাকলে নেবো। এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ও যদি আসে তাহলে আমার সংসারটা বাচ্চা আছে বুঝতেই পারছেন। আনার জন্য তো যাবো, ডিভোর্স দেওয়ার জন্য তো কোর্ট আছে, আপনি নোটিশ পাঠিয়ে দেন। আমি তো আনার জন্যই যাচ্ছি, এবার ও যদি মনে করে যে না সংসার করবে না, তাহলে এসপার ওসপার সেটা ওর ব্যাপার, কিন্তু আমি কিন্তু বউ চাই। বউ চাই। আমার বাচ্চা একটা 40 বছর বয়স হয়ে যাবে না, ঠিক আছে, আর বিয়ে হবে না, আর আর কত বিয়ে হবে? সম্ভব না নির্মলা। একটা প্রেমিক চলে গেল, বউ চলে যাচ্ছে, আবারও বিয়ে করবে? আর বিয়ে করবে। ঠিক আছে, তোকে তো ওর বউ বলেছে যে বিয়ে করতে দেবো না, তোকে ডিভোর্সও দেবো না। ঠিক আছে, তাহলে এখন কি করবেন? কাজ করবেন? হ্যাঁ, উকিল বাবুর সাথে তো মামলা 2-3টে করেছেন দেখলাম। আমরা একটা মামলা করেছি, ও দেখলাম তো, আমি একটা করেছি, ওরা দুটো করেছে। দেখেছি, সবই দেখেছি। তাহলে এখন কি করা যাবে? বউ আনতে জানতে হবে। মিউচুয়াল হয়, বউ এলো ভালো কথা, যদি না এলো তাহলে একটা ব্যবস্থা করবো। ঠিক আছে, এই তো ঠিক এই তো সব জায়গাতেই তাই। আপনি আগে বলে দেখবেন। আর মামলার মতো যেমন চলছে চলুক, ঠিক আছে। বউ চলে এলে, বউ সংসার করার পর আমি দেখবো আপনারা কেমন কি আছেন, বলবো, তারপরে কেস তুলবে বউ। আর বউ কিন্তু কেস তুলবে তখন, আগে দেখবো ভালো আছেন কিনা। এই না যে বউ নিয়ে এসে কেস তোলাবো। আচ্ছা, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, আপনাদের ব্যবহারের উপর, বউর ব্যবহারের উপরে। যদি দেখি যে না সংসারটা টিকলো না, কেসের মতো ওদিকে চলছে, তখন একটা মীমাংসা করে দেবো। তখন আবার আপনাদের উকিল ওনার উকিলের সাথে কথা বলবো, বলে একটা মীমাংসা করে ডিভোর্সের ব্যবস্থা করে দেবো। এবং যেটা ন্যায্য প্রাপ্য, আপনার সামর্থ্য অনুযায়ী তার চাহিদা পূরণ করা যাবে না, আপনার সামর্থ্য অনুযায়ী ন্যায্য প্রাপ্য মেয়েটির এবং সন্তানটির, সেটা একটা ব্যবস্থা করে দেবো। সে যেহেতু এখনো বিয়ে করেনি, ঠিক আছে। আর বিয়ে হয়ে গেলে তাহলে আমি বলতাম ঠিক আছে, বিয়ে যখন আমরা প্রমাণ করতে পেরেছি তাহলে বাচ্চারাই শুধু খরপোশ পেত, সেক্ষেত্রে বাচ্চাদের জন্য একটা কিছু করে দিয়ে তারপরে একটা ফিক্সড ডিপোজিট বা কিছু করে দিয়ে তারপরে উনি আর ওনার ফিউচার করতেন, ডিভোর্সটা হয়ে যেত। ঠিক আছে, বোঝা গেছে? পরিষ্কার পরিচ্ছন্ন বলেছি। এখন তাহলে আমাদের কাজ এটা জেরক্স করে নিয়ে এসে আপনাকে দেওয়া। হ্যাঁ, জেরক্স করে নিয়ে আমাকে দেওয়া। আমি কিন্তু টাকা নিই, ঠিক আছে। আমি সবার জন্য সমান, যে টাকাটা আমি নিই নদিয়া জেলার জন্য, আপনারা নদিয়া জেলার মধ্যে কাজ, আমি ওই টাকাটাই নেব এবং আপনার কাজ দায়িত্ব করে আমি করে দেব। এবং শুধু তাই নয়, এই টাকার মধ্যে 1 বার হোক, 10 বার হোক, 5 বার হোক, যাই হোক, আমি যাব, লড়াই আমি দেব। আপনার এই যে আবেদনটা অনুযায়ী, আবেদন অনুযায়ী এই কাজটা পুরো কমপ্লিট করে আমি দেব, সেটা এসপার হোক ওসপার হোক। ধরুন আমি করে দিলাম, আবেদন অনুযায়ী কাজ হয়ে গেল, আমার ওখানে কিন্তু আর যোগাযোগ রাখার প্রয়োজন নেই। কিন্তু তারপরেও যদি আপনাদের মধ্যে কোনোদিন কোনো প্রবলেম হয় ইন ফিউচার, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কোথাও যাওয়ার আগে, কিছু করার আগে একবার পরামর্শ নেবেন। আশা করি ওই ঠুনকো জিনিস ভেঙে যাবে না, আবারও জুড়ে দিতে পারবো। আর যদি তেমন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় তখন আমি আবার ওখানে চলে যাব। তার জন্য আপনাদের কোনো ওই যখন আসবেন ডকুমেন্টস ছাড়া কোনো ভিজিট লাগবে না, ঠিক আছে। আর কোনো টাকা পয়সা লাগবে না যদি এই সংক্রান্ত বিষয় হয়। বোঝা গেছে? কত টাকা নিয়েছে? 35,000 টাকা নিই নদিয়া জেলায়। 45 45 রাখলাম, তাহলে লাইভ কাটলাম।